আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। শাড়ির আঁচলই সামলাতে পারো না, আবার বিয়ে করবে? ধুর, এটা বারবার কেন পড়ে যাচ্ছে? আভা শাড়ির আঁচল কোমরে গিঁট বেঁধে রেখে দিল। মুচকি হেসে বলল, এই যে সামলে নিলাম, আর পড়বে না। এবার বলুন, বিয়ে কবে করবেন? আহনাব মৃদু হাসল, অতপর ভীষণ থমথমে ভাবভঙ্গি নিয়ে আভার দিকে চাইল, বলল, দেখো আভা, তুমি মাত্র মেডিকেলে ভর্তি হয়েছ, এখন তোমার সামনে সুবিশাল ক্যারিয়ারের ঝাপটা। এসব সামলে বিয়ে নামক দায়িত্ব নিতে পারবে না, তুমি হাঁপিয়ে উঠবে। আমি চাই তুমি তোমার সর্বোচ্চ দিয়ে পড়াশোনা করো, আমার চেয়েও ভালো ডাক্তার হও। আমি তো আর পালিয়ে যাচ্ছি না, 5 বছর পর বিয়ে করব আমরা। আভা ডান হাতের 5 আঙ্গুলের দিকে চোখ রেখে টেনে বলল, 5 বছর? আমি অপেক্ষা করতে করতে বুড়ি হয়ে যাব। আমিও বুড়ো হব, বুড়ো বুড়ি মিলে আমাদের বুড়োময় সংসার হবে। কি ক্ষতি তাতে? আমরা দুজন একসাথে আছি, তাতেই হবে। আভা কি বুঝতে পেরেছে? আহনাব জানে না। আহনাব চাই আভা বুঝুক। বিয়ে নামক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার বেলায় 1000 বার ভাবুক। বিয়ে কোনো ছেলে খেলা নয়। আজ যাকে ভালো লাগছে, কাল থেকে অসহ্যও লাগতে পারে। মনের রহস্য বোঝা কার দায়? আহনাব চাই আভা বুঝে শুনে তারপর সিদ্ধান্ত নিক। আভা মুচকি হেসে বললেন, ঠিক আছে, কিন্তু 5 বছরের পর আর 1 সেকেন্ড অপেক্ষা করবেন না, তাহলে কিন্তু আমি ভীষণ রাগ করব। রাগে কথা বলা বন্ধ করে দিব। যথা আজ্ঞা। চা খাবে? খাবো। আহনাব এক চাওয়ালা কিশোরকে ডেকে বলল 2 কাপ চা দিতে। আভা এতক্ষণ একটা কিছু বলার জন্য হাঁসফাঁস করছিল, কিন্তু বলবে বলবে করেও বলা হচ্ছে না। আহনাব যদি বকা দিয়ে ওঠে? আভাকে উসখুস করতে দেখে আহনাব বলল, খারাপ লাগছে? কিছু বলবে? আভা দুদিকে মাথা নাড়িয়ে মানা করল। আহনাব ভ্রু কুঁচকে আভার দিকে চেয়ে পুনরায় কিশোর ছেলেটার দিকে মন দিল। কিশোর ছেলেটা 2 কাপ চা আহনাবের হাতে দিয়ে বলল, 2 কাপ চা 20 টাকা। আহনাব পকেট থেকে 100 টাকার নোট বের করে ছেলেটার হাতে দিল। ছেলেটা টাকার দিকে কিছুক্ষণ চেয়ে আহনাবের দিকে চাইল, চোখ জুড়িয়ে যাওয়ার ন্যায় এক মিষ্টি হাসি দিয়ে ফ্ল্যাক্স নিয়ে চলে গেল সামনে। আভা চেয়ে দেখল সব। আহনাবের এই ছোটখাটো বিষয়টা আভাকে বারবার বিমোহিত করে। চিৎকার করে বলতে ইচ্ছে করে, শোনো পৃথিবী, এই অসাধারণ প্রেমিকটা শুধু আমার, শুধুই আমার। গর্ব হয় আভার। আহনাব চায়ের কাপ একটাতে চুমুক দিল। ঠিক আছে বলে চুমুক দেওয়া চায়ের কাপ আভার দিকে এগিয়ে দিল। আভা চায়ের কাপ হাতে নিয়ে বলল, কি দেখলেন চায়ে? চিনি লিকার ঠিক আছে কিনা। আভা চা খেতে খেতে আর চোখে আহনাবকে দেখতে লাগলো। সরাসরি কখনোই আহনাবের দিকে চোখ রাখতে পারে না আভা, লজ্জায় গুটিয়ে যায়। আর আহনাবের 2-1টা লাজহীন কথা সে আভাকে লজ্জায় কিভাবে যেন খুন করে দেয়। তার সব সময় আর চোখে আহনাবকে দেখে আভা। দেখা গেল কোনোদিন আহনাবকে চোখ বাঁকা করে দেখতে গিয়ে আভা চোখ তেরা হয়ে গেল। তারপর আভা যা দেখবে সব দুটো দেখবে। আহনাবও কি দুটো দেখবে? ইস, দুটি আহনাব! ভাবতে কেমন যেন পেটে মোচড় দিচ্ছে, রোমাঞ্চকর লাগছে। ইচ্ছে করছে এখনই তেরা চোখ হয়ে যেতে। কি ভাবছ? আহনাবের কথা শুনে আভার ধ্যান ভেঙে যায়। আভা হালকা করে কাশে, তারপর আহনাবের দিকে মায়াময় চোখ দুখানা রেখে মিষ্টি কেউ আবদার করে, আমার তো এখন ছুটি, মেডিকেল শুরু হতে আরো 2 মাস। আমরা আরো একবার ট্যুরে গেলে কেমন হয়? এবার কিন্তু সিলেট যাব। ট্যুরে যাবার কথা আহনাবের ভেতরটা নাড়িয়ে দিল। সচেতন মনে নানা জল্পনা কল্পনা এঁকে ফেলল। আভা নিশ্চয়ই একা ট্যুরে যেতে চাইবে না, আহনাবের বন্ধুদের সঙ্গে নিয়ে যেতে বলবে। একদিন আভার সাথে আহনাবের বন্ধু বান্ধবের বেশ সখ্যতা গড়ে উঠেছে। আহনাবের বন্ধুরা ছাড়া ট্যুরে মজা করতে পারবে না আভা। আহনাব দ্বিধান্বিত হলো, কি উত্তর দিবে ঠাউর করতে পারল না। বলল, এখন না, আরো কদিন পর যাবো।
আভা নাছর বান্দার ন্যায় আচরণ করলো, গাল দুখানা ফুলে ফেপে ঢোল করে বলল, এখন কেন নয়, গেলে কি হয়? সবসময় আপনার এই করো না সেই করো না, সারাক্ষণ শুধু না আর না। আপনি বলেছেন এক্সাম পরে আমরা ট্যুরে যাব, এখন নিজে কথা পাল্টাচ্ছেন, এটা ঠিক না। আহনাব খানিক কঠিন চোখে আভার দিকে চাইল। আভা আহনাবের লাল চোখ দেখে আদুরে বিড়াল ছানার ন্যায় মিইয়ে গেল। আভাকে এমন গুটিয়ে যেতে দেখে আহনাবের বড্ড মায়া লাগলো। না চাইতেও আভার মায়াময় মুখে হারিয়ে গেল। না করতে একদম ইচ্ছে করলো না, বরং মুচকি হেসে দ্বিধা চড়ানো কণ্ঠে বলল, আচ্ছা যাব, শুধু তুমি আর আমি, হবে? আভা হকচকিয়ে গেল, দুহাতে মানা করে বলল, না না, বিয়ের আগে একা দুজন কোথাও যাওয়া যাবে না, ভুল হয়ে যাবে। আপনার বন্ধুদের বলুন, ওরাও আমাদের সঙ্গে যাবে, তারা গেলে অনেক মজা হবে, ওরা খুব দারুণ মানুষ। আহনাপের চোয়াল শক্ত হতে লাগলো। আভা যা একবার মুখ দিয়ে বের করেছে এখন তা ফিরিয়ে নেবে না, কাজ করে দেখাবে। মেয়েটার জেদ সম্পর্কে আহনাব খুব ভালো জানে। আহনাব বলল, না হয় দুজন একা যাব, না হলে যাওয়ার দরকার নেই। আপনার কি ওদের সাথে ঝগড়া হয়েছে? আভা চোখ পিটপিট করে বলল। আহনাব দ্রুত উত্তর দিল, না, তেমন কিছু না। তাহলে ওদের নিতে চাচ্ছেন না কেন? আহনাব আকাশের দিকে চেয়ে চোখ উল্টে মৃদু নিঃশ্বাস ছাড়ল। হার মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। সে কণ্ঠনালী গম্ভীর করে বলল, আচ্ছা আচ্ছা যাব, সবাই যাব, হয়েছে শান্তি। আহনাবের হ্যাঁ বোধক উত্তর শুনে আভা খুশিতে নেচে উঠল যেন। আহনাবের বাহু দুহাতে জড়িয়ে ধরে চোখে চোখ রেখে বলল, থ্যাঙ্কস। সব সময় জেদ করো, তোমার সব জেদ আমাকে পূরণ করতে হয়, কি মুশকিল। করবেন, সারা জীবন করবেন, কোনো ছাড় পাবেন না। আহনাব মৃদু হাসল। মেয়েটার এমন চঞ্চল রূপেই আহনাব কুপোকাত। এত আদুরে একটা মেয়ের আবদার না রেখে পারা যায়? উহুম। বরং ইচ্ছে করে মেয়েটাকে বুকের ভেতর ঢুকিয়ে ফেলতে, তারপর তার ছোট বড় সম্ভব অসম্ভব সকল আবদার একসঙ্গে পূরণ করে ফেলতে। এত ভালো লাগে কেন এই ছোট্ট মেয়েটাকে? আভা আহনাবের হাত টেনে ধরল। আহনাব ভ্রুকুচকে চাইল। আভা হাতের ওপর কিছু একটা আঁকি বুকি করতে লাগলো। আহনাব মনোযোগ দিয়ে দেখতে লাগলো আভার কাজ। কি লিখছে সে? আভা একটা আঁকলো, বলল, বলেন তো কি এঁকেছি? আহনাব অবলীলায় বলল, একটা কুঁড়ে ঘর। এই কুঁড়ে ঘরটা আমাদের, আমরা এখানে সোনার এক সংসার পাতবো, ঠিক আছে? আচ্ছা পাতবো। এবার আভা এবার আরও একটা চিত্র আঁকলো। আভা প্রশ্ন করার আগে আহনাব বলল, একটা মেয়ে। এটা আমি, আপনার বউফ্রেন্ড। আহনাব মুচকি হাসতে লাগলো। আভা এবার আর একটা চিত্র আঁকলো। আহনাবের খুব মজা লাগছে আভার বাচ্চামো। মেয়েটা আহনাবকে দেখলে কেমন যেন বাচ্চা হয়ে যায়। সে হেসে বলল, এটা নিশ্চয়ই আমি। হ্যাঁ, হাসছেন কেন? হাসবেন না, আমার লজ্জা করবে। আহনাব হাসতে লাগলো। আভা আহনাবের হাসির দিকে চেয়ে রইল অবলীলায়। সে এমন করে হাসে কেন? এই পৃথিবীর সবচেয়ে সুন্দর হাসি কি তার? হ্যাঁ তার, শুধু আভার ব্যক্তিগত মানুষটার। আভা আন মনে বলল, আপনি এত সুন্দর করে হাসবেন না, আমার বুকে ব্যথা করে, চোখ অসাড় হয়ে আসে, মাথা ঝিমঝিম করে। এমন করে হাসলে আমি সুখে যন্ত্রণায় মরে যাব একদিন। আহনাব হাসি থামায়। চোখ পলকহীন চেয়ে রয় আভার দিকে। আভা কিছুক্ষণ আহনাবের দিকে চেয়ে দ্রুত চোখ সরিয়ে নেয়। বুকের ভেতর আভার যেন কেউ ঢোল পেটাচ্ছে। চেয়ে থাকতে ইচ্ছে করছে না আর একটুও। চোখে ছানি পড়ে যাচ্ছে যেন। আহনাব আভার নাক টেনে ঘোরময় কণ্ঠে বলল, তোমার কথাগুলো এত সুইট কেন? এত প্রেম কোথা থেকে আসে? প্রেমে পড়ে দেবদাসী হয়ে যাচ্ছ। আভা লজ্জায় যেন পাথর হয়ে গেল। ইস, সে এমন কেন? সদা আভাকে লজ্জা দেয়। লজ্জায় যেন খুন করে ফেলতে চায়। খুব খারাপ সে। আহনাব বুঝতে পারল আভা লজ্জা পাচ্ছে। মেয়েটা লজ্জায় আর চোখ মেলাতে পারছে না। চোখ বুজে হাঁসফাঁস করতে থাকে। এত লজ্জা! আহনাব পরিস্থিতি স্বাভাবিক করতে গলা কেশে উঠল। বলল, কি যেন আঁকছিলে, আর আঁকবে না?
আভা স্বাভাবিক হলো আর চোখে আহনাপের দিকে চেয়ে চোখ সরিয়ে নিল। আহনাপের বলিষ্ঠ হাত দুহাতে টেনে নিচের কোলে নিয়ে আবার আঁকিবুকি করতে লাগলো। আভা লিখল এবার কিছু। আহনাপ অনুভব করে পড়ার চেষ্টা করলো। আভা প্রশ্ন করলো, কি লিখেছি বলতে পারবেন? আহনাপ আভার চোখে চোখে রেখে বলল। বললে লজ্জা পাবে না তো? আভা রেগে গেল। আহনাপের হাতে কিল ঘুষি দিয়ে বলল। ইস, আপনি খুব খারাপ, সারাক্ষণ এমন করেন। আহনাপ হাসতে থাকলো, কেমন যেন প্রাণ খোলা প্রাণোচ্ছল হাসি। প্রিয়তমার কাছে থাকলে সে সদাই এমন করে হাসে। নিজের গরু গম্ভীর বৈশিষ্ট্য কোথাও যেন ছুটে পালিয়ে যায়। আহনাপ হাসি থামালো। আভা আহনাপকে মারা থামিয়ে ক্লান্ত হয়ে আহনাপের বাহুতে মাথা রাখলো। হাত টেনে ধরল আহনাপের, শাসিয়ে পড়ল। এবার কিন্তু আর মজা করবেন না, যা লিখেছি তাই বলবেন। আচ্ছা বলবো। আহনাপের ঠোঁটে সকৌতুক হাসি। আভা আবারও কিছু একটা লিখল। আহনাপ পড়ল। আমি আপনাকে ভালোবাসি। আহনাপের ঠোঁটে হাসি ফুটল। এমন করেও বুঝি মেয়েরা ভালোবাসা প্রকাশ করতে জানে? সে পুরুষ হয়েও এত নিঃসংকোচে ভালোবাসি বলতে পারে না। কেন পারে না? আভার নরম তুলতুলে গাল লাল হয়ে আছে, লজ্জায় তরতর করে কাঁপছে। সামান্য ভালোবাসিটুকু বলতে লজ্জায় যেন মরণকে বরণ করে নিচ্ছে। আহনাপ আর লজ্জা দিল না তাকে, বরং আভার হাত টেনে ধরে বলল, অনেক লিখেছ, এবার আমি লিখি। আহনাপের হাতে আভার হাত মুষ্টিবদ্ধ করা। আভার হাতে মৃদু চাপ দিয়ে আহনাপ লিখল কিছু। আভা চমকে উঠল, হাত সরিয়ে পড়ল। না, আমি পারবো না। আহনাপ মিহি হেসে বলল, চেষ্টা করো, পারবে। না, আপনি আমার বড়। বড় মানুষের সাথে প্রেম করছো, অথচ তুমি বলতে পারবে না? এটা কেমন ধরনের অবিচার? না না না, কেমন যেন লাগবে বলতে। আমি পারবো না। পারবে, বলো তুমি। আপনি। আহনাপ আরো ঝুঁকে এলো আভার মুখের দিকে, হুইস্কি কণ্ঠে বলল, তুমি। আপনি। তুমি। আপনি। আপনি। তুমি। আহনাপ হেসে ফেলল, সরে এলো আভার থেকে। আভার ঠোঁট কাঁপছে। কি করে ফেললো? তাকে তুমি করে বলে ফেললো? ইস! আহনাপ আবার রক্তিম হয়ে যাওয়া নাক টেনে বলল, এবার থেকে তুমি করেই বলবে, ঠিক আছে? আভা হাতের উপর হাত রেখে ঘষে যাচ্ছে। কি বলবে? তুমি করেই কি বলবে? বলবে। কেন বলবে না? সে প্রেমিক হয় আভার। প্রেমিককে তুমি করে বলাই চাই। সে আবদার করেছে, আভা অবশ্যই তার আবদার রাখবে। মৃদু হাসলো আভা। অনেকটা সময় পেরিয়ে গেছে। সময়ের কথা বেমালুম ভুলে গেছে আহনাপ। আহনাপ তারা নিয়ে ঘড়িতে তাকালো। সন্ধ্যা হয়ে আসছে, বাসায় যেতে হবে। আভাকে বলল, বাসায় যাবে না? সন্ধ্যা হয়ে গেছে। যাওয়ার কথা শুনে আভার মন খারাপ হলো। বলল, যেতেই হবে। যেতে হবে। বিয়ের পর আর যেতে দেব না। এখন একটু কষ্ট করে নাও। আভা সোজা হয়ে বসলো। আহনা বেঞ্চ থেকে উঠে দাঁড়ালো, কাঁধে ব্যাগ তুলে অ্যাপ্রন হাতে ঝুলালো। আভার হাত টেনে জোর করে ওঠালো, বলল, চলো। আভা হেলে তুলে আহনাপের সাথে পা মেলালো। আহনাপের বাবা আরহাম শেখ পালঙে ঠেস দিয়ে বসে আছে মেঝেতে। ধবধবে সাদা রঙের লুঙ্গি আর ফতুয়া পরে লেবুর শরবত খাচ্ছেন। আহনাপ স্থবির পায়ে এসে বসে বাবার পাশে। গায়ের অ্যাপ্রন খুলে পালঙ্গের উপর আলগোছে রেখে দেয়। আরহাম শেখের দিকে ক্ষণিককাল চেয়ে থেকে ক্ষুদ্র নিঃশ্বাস ছাড়ে। হাঁটু ভেঙে মাটিতে বসে নত মুখে বলে, মা জমি চাইছেন। আহনাপের বাবা তাচ্ছিল্য ভরা হাসেন। পুনরায় লেবুর শরবতে চুমুক দিয়ে বলেন, কেন? মায়ের ইচ্ছা তার কবর পারিবারিক কবরস্থানে হবে। আমাকে কবরের দিকে ছুঁড়ে ফেলে তোর মায়ের এখন কবরে যেতে ইচ্ছা করছে? হাউ রাবিশ! আহনাপ চোখ তুলে বাবার দিকে চায়। বাবার চোখে বাঁধ ভাঙা কষ্ট দেখতে পাচ্ছে সে। বাবা সেই কষ্টে ক্রমাগত নীল হয়ে যাচ্ছেন। এলোমেলো হয়ে যাচ্ছে বাবার জীবন। বাবা মায়ের সম্পর্কের এই করুণ অবনতি আহনাপ চুপ করে দেখে যাচ্ছে, কিছু করতে পারছে না। আহনাপ আবার হাঁটুতে মুখ গোছে, মৃদুস্বরে বলে, সেদিন মাকে কেন আটকালে না বাবা? তাহলে আজ আমাদের জীবন অন্যরকম হতে পারত।
আহনাপের কণ্ঠনালী কাঁপছে, শব্দগুচ্ছ কম্পিত হচ্ছে, ঠোঁটের আগা তরতর করে নড়ছে। আহনাপের বাবা ছেলের বাহুতে হাত রাখেন। আহনাপ এখনও হাঁটুতে মুখ গুজে মৃদুস্বরে বলে, তুমি ছাড়া আমরা ভালো নেই বাবা, মাকে নিয়ে আসো, একসঙ্গে থাকবো আমরা, আমাদের সুখী সংসার হবে। কতবার গেলাম তোর মায়ের কাছে, কি লাভ হলো? বারবার ফিরিয়ে দিল, আর যেতে ইচ্ছে করে না, বারবার হাঁটতে ইচ্ছে করে না। দোষটা তোমার বলে মায়ের অনেক কষ্ট। আমি জানি দোষ আমার। সেদিন নিজের মায়ের কথা না শুনে তোর মায়ের কথা শুনলে আজ বোধহয় দৃশ্যটা অন্যরকম হতো। দাদিমা কেমন আছে? জানি না, আমি যাই না তার কাছে, সব শেষে টাকা পাঠিয়ে দেই। তোর ছোট চাচা খেয়াল রাখেন। দাদিমা বুঝতে পারেনি ওনার জন্য তোমার সংসারটা এমন এলোমেলো হয়ে যাবে। জানি, তবুও মনকে বাধা দিতে পারি না, রাগ চলে আসে। আমি চাই না আমার রাগের জন্য আম্মা অসম্মানিত হন। মাকে আরও একবার অনুরোধ করবে বাবা। মা ভালো নেই, ডায়াবেটিস বেড়েছে, হার্টে সমস্যা দেখা গেছে, আজকাল মনে কিছু রাখতে পারছে না, সব ভুলে যাচ্ছে। আমি নিজাতে না খাওয়ালে ঔষধ ঠিকমতো খান না। আমি একা একা হাঁপিয়ে উঠেছি বাবা, এবার একটা কাঁধের খুব প্রয়োজন। আহনাপের বাবা ক্ষুদ্র নিঃশ্বাস ছাড়েন, বিড়বিড় করে আওড়ান, নিজে ভালো থাকবে না আর আমাকেও ভালো রাখবে না। আহনাপের বাবা শরবতের গ্লাসটা টেবিলে রেখে উঠে দাঁড়ান। ফতুয়া টেনে টুনে ঠিক করে আহনাপের দিকে হাত বাড়িয়ে বললেন, উঠ। আহনাপ মাথা তুলে তাকায়, বলেন, কেন? হাবি না কিছু? তুই আসবি বলে আজ ইলিশ মাছ রান্না করিয়েছি, চিংড়ি মাছ ভাজানো হয়েছে, চল আজ বাপ বেটা মিলে কবজি ডুবিয়ে খাবো। আহনাপ বাবার হাতে হাত রাখে। আহনাপের বাবা চট করে ছেলেকে টান দিয়ে ওঠান। আহনাপের বুক বাবার বুকে ধাক্কা খায়। আহনাপের বাবা ছেলের কাঁধে চাপড় দিয়ে শব্দ করে হেসে বুক ফুলিয়ে বলেন, আমার ছেলে আমার রাজা ছেলে। আহনাপ মৃদু হাসে, বাবার হাতে হাত রেখে খাবার ঘরের দিকে এগিয়ে যায়। খাবার টেবিলে চেয়ার পেতে বসে আহনাপ ও তার বাবা। আহনাপের বাবা একথা সে কথা বলছেন। আহনাপ খাবার খেতে খেতে মনোযোগ দিয়ে বাবার কথা শুনছে। বাড়ির দুজন কর্মচারী মুগ্ধ দৃষ্টিতে বাবা ছেলের মধ্যকার সম্পর্ক দেখছে। আহনাপ বাবার প্লেটে ইলিশ মাছের মাথা তুলে দিল। আহনাপের বাবা মানা করলেন। নিজের পাতের ইলিশের মাথা জোরপূর্বক ছেলের পাতে তুলে দিলেন। আহনাপ ফিরিয়ে দিতে চাইলে তিনি নিলেন না, বরং বললেন, কামড়ে কামড়ে মাছের মাথা খাবি? ডাক্তার হচ্ছিস? আমার মতো মেধাওয়ালা ডাক্তার হতে হবে তোকে। আমার ছেলেকে পুরো বাংলাদেশ চিনবে, কার ছেলে দেখতে হবে না? আহনাপ হেসে ওঠে। আহনাপ সপ্তাহে একবার বাবার বাসায় আসে। আহনাপ বাসায় এলে আরহাম শেখ বোধ করেন তিনি আকাশের চাঁদ পেয়ে গেছেন। সেই চাঁদ তার হাতে লুটোপুটি খাচ্ছে। তিনি অবাক হয়ে ছেলেকে দেখেন। যতবার ছেলেকে চোখ ভরে দেখেন আনন্দে তার গা কেঁপে ওঠে। চোখ উজ্জ্বল রঙে ছেয়ে যায়, চোখের পাতা আন্দোলিত হয়ে ওঠে। আহনাপের চেহারায় মায়ের গঠন স্পষ্ট। সেই খাড়া নাক, পুরু ঠোঁট, বাঁকানো ভ্রু সবই মায়ের পেয়েছে। স্ত্রীকে দেখতে পারছেন না আজ প্রায় 2 বছর, তাই ছেলেকে দেখেই নিজের আশ মেটান আহনাপের বাবা। আহনাপ তার কাছে এলে তার খুশির অন্ত থাকে না। কি করবেন কি করবেন না ভেবেই দিশেহারা হয়ে পড়েন। আহনাপ যখন চলে যাওয়ার জন্য পা বাড়ায় তার বুক মোচড় দিয়ে ওঠে। আবার 1 সপ্তাহের অপেক্ষা ভেবেই মন খারাপ হয় ওনার। ছেলেকে বিদায় দেওয়ার বেলায় মনে মনে 1000 বার স্ত্রীকে কিডন্যাপ করার কথা ভেবে ফেলেন। আহনাপের মায়ের জেদ অসামান্য। হতে পারে কিডন্যাপ করলে নিজেই নিজের নার্ভ কেটে বসে। স্ত্রীকে হাড়ে হাড়ে চেনেন আহনাপের বাবা। নার্ভ কাটা তার জন্যে মামুলি ব্যাপার। বয়স যত বাড়ছে দিন দিন জেদের মাত্রা যেন তরতর করে বৃদ্ধি পাচ্ছে। খাবার পর্ব শেষ করে আহনাপ চেয়ার ছেড়ে ওঠে। টিস্যু দিয়ে হাত মুছে বাবার দিকে চেয়ে বলে, যেতে হচ্ছে বাবা, মা অপেক্ষা করছে। আরহাম শেখের আবার মন খারাপ করে। চুপ করে কিছুক্ষণ তরকারি ভাতে মাখাতে থাকেন। আহনাপ বুঝতে পারে বাবার মনের কথা। সে বাবার কাঁধে হাত রেখে বলে, আবার আসবো, মন খারাপ করো না। কিছুক্ষণ চুপ থেকে আহনাপের বাবা গম্ভীর স্বরে প্রশ্ন করেন, তুই আমার এখানে আসলে তোর মা খুব চেঁচামেচি করে, তাই না আনাফ? আহনাপের কণ্ঠনালী কেঁপে ওঠে। বাবাকে কি উত্তর দিবে সে? মা চেঁচামেচি করেন, আবার টানা 2 দিন কথা বলা বন্ধ করে দেন।
অতপর অনেক কাঠখড় পুড়িয়ে মায়ের রাগ ভাঙাতে হয়। আহনাব মৃদু হেসে বাবার কাঁধে হাত রেখে বলে, মা এই বাড়িতে একেবারে চলে এলে আর চেঁচামেচি করবে না। আহনাবের বাবা তাচ্ছিল্য ভরা হাসেন। কর্মচারী শহীবকে ডাকেন। শহীব কাছে এসে বলেন, ইলিশ মাছের ঝোল আর ছোট মাছের তরকারিটা টিফিনে ভরে দিয়ে দাও তো, আহনাব বাড়িতে নিয়ে যাবে। আহনাব চমকে ওঠে, দ্রুত হাত দিয়ে মানা করে বলে, না না, দিও না, মা অনেক রাগ করবে। আরে নিয়ে যা নিয়ে যা, তোর মায়ের তোর মতো ইলিশ আর ছোট মাছের তরকারি খুব পছন্দের। যদি জিজ্ঞাসা করে বলবি তুই কি যেন নাম, ও নূর দাদুর হোটেল থেকে আনিয়েছিস। আহনাব তীক্ষ্ণ চোখে বাবার দিকে চায়, অতঃপর ভ্রু বাঁকিয়ে বলেন, তুমি খুব চালাক হয়ে যাচ্ছ দিন দিন। তোর মায়ের জেদের কাছে আমার তালাক চাওয়া অতি সামান্য। আহনাব হেসে ওঠে, বাবার কাঁধে হাত রেখে পুনরায় শুধায়, আসছি, ভালো থেকো, দরকার পড়লে ফোন করবে। তুই আবার আসবি তো? সামনের শনিবার আসবো। পুরো 1 সপ্তাহ? মাকে এখানে নিয়ে আসার চেষ্টা করো, তাহলে সারা জীবন তোমার সাথে মা ছেলে একসঙ্গে থাকবো। আহনাবের বাবা আর কথা বাড়ায় না। তিনি তো কম চেষ্টা করেননি, নিজের সর্বোচ্চ চেষ্টা করেছেন, কিন্তু স্ত্রীর জেদের কাছে হার মানতে হয়েছে তাকে বারবার। আহনাবের মায়ের আর কি দোষ, নিজের দোষে স্ত্রী সন্তান হারিয়েছেন। এখন ভোগও সাজা। খাবার টেবিলে চেয়ার টেনে বসে আছে আভাদের পুরো পরিবার। আভার মা স্বামী সন্তানের পাতে মাংসের টুকরো তুলে দেন। আভা মায়ের হাত থামিয়ে বলে, মাংস না, ভাজি দাও মা। আভার মা মেয়ের কথা মতো 1 চামচ ভাজি মেয়ের পাতে দেন। মেনহাজ খাবারের ফাঁকে আর চোখে বাবাকে লক্ষ্য করে। বাবা বেশ খোশ মেজাজে আছেন, হয়তো এখন বিয়ের কথাটা তুললে মন্দ হয় না। মেনহাজ কিছু বলার পূর্বে আভা বলে ওঠে, বাবা আমি সিলেট যেতে চাই। জুনায়েদ খাবার খাওয়া থামান, থমথমে মুখে মেয়েকে খানিক পরখ করে পুনরায় মাথা নত করে খেতে থাকেন। আভা মৃদু নিঃশ্বাস ছাড়ে। বাবাকে যেতে দিবেন না? আভা মায়ের দিকে কাতর চোখে তাকায়। আতুরে মেয়ের কাতর দৃষ্টি ফেলতে পারেন না আভার মা। স্বামীর দিকে চেয়ে বলেন, যেতে চাইছে যখন যাক না। জুনায়েদ বলেন, কদিন আগে সাজেক গিয়ে এলো, এখন আবার কেন যাবে? কদিন কই বাবা, 3 মাস আগে গিয়েছি। 3 মাস বেশি সময়? তা না। আভার কণ্ঠ নিচু হয়ে আসে। বাবার কথা অমান্য করার সাধ্য তার নেই। কখনো বাবার মুখের উপর কথা বলতে পারে না আভা। আল্লাহ হয়তো বাবাকে সেই শক্তি দেননি। বাবাকে প্রচণ্ড শ্রদ্ধা করে সে। আভার মা মেয়ের মন খারাপ দেখে স্বামীকে বলেন, মেয়েটা যেতে চাইছে, তাছাড়া এখন পরীক্ষা শেষ, বন্ধতে কোথাও ঘুরে আসলে পড়াশোনা ভালো হবে। জুনায়েদ খানিক সময় মেয়েকে লক্ষ্য করলেন। আভা চোখ ছোট করে বাবার দিকে চেয়ে আছে, একটুখানি আশা পাওয়ার উদ্দেশ্যে। জুনায়েদ মৃদু নিঃশ্বাস ছাড়লেন, বললেন, 3 দিনের জন্য যাবে? আভা চেয়ারে নিচে উঠল, চোখ দুখানা উজ্জ্বল হয়ে গেল। ছোট সিমসাম গড়নে প্রবল আনন্দের ছাপ। আনন্দের চোটে পাশে বসে থাকা মায়ের দেহ ছড়িয়ে ধরল। আভার মা মেয়ের এমন পাগলামি দেখে হাসতে লাগলেন। বোনের খুশিতে মিনহাজ আর নিজের খুশির কথা তোলার সাহস করতে পারল না। চেপে গেল আরোহীর কথা। সিলেটের চন্দ্রগামী বাস স্টেশনের সামনে দাঁড়িয়ে আছে আভা এবং তার বাবা। মেয়ের ব্যাগে 1 বোতল পানি রেখে বললেন, আর কিছু লাগবে? আভা মানা করল। জুনায়েদ পকেট থেকে 3000 টাকার নোট বের করে মেয়েকে দিলেন। বললেন, কার্ড দিয়েছি ব্যাগে, আর খুচরো কোনো প্রয়োজন হলে এই টাকাগুলো খরচ করবে। আচ্ছা এবার আসি। আভার বাবার চোখ ভিজে উঠল। মেয়ের মাথায় হাত রেখে বিড়বিড় করে দোয়া পাঠ করলেন। বললেন, আসো, সুস্থভাবে ফিরে আসবে। তুমিও ভালো থাকবে। আভা বাসে উঠে পড়ে। বাসের জানালার কাছে সিট পেয়েছে আভা। ব্যাগটা সিটের উপরে রেখে জানালার কাছে বসে। জানালার কাঁচ খুলে দিল। আজ প্রচণ্ড গরম পড়েছে। গরমে বোধ হচ্ছে গা পুড়ে যাচ্ছে। আভা খোলা চুল খোপা করে নিল। ব্যাগ থেকে পানি বের করে 2 ঢোক পানি খেলো। অতপর অপেক্ষা করতে লাগলো আহনাবদের। 10 মিনিট পরে আহনাব ও তার বন্ধুরা বাসে ওঠে। দূর থেকে আভাকে দেখে বাঁধন চমকে ওঠে। এতদিন পর সেই কাঙ্ক্ষিত মেয়ে। হুড়মুড়িয়ে আভার কাছে এসে দাঁড়ায় বাঁধন। আভা মুচকি হাসে। অবাক হওয়ার ভান করে বলে,
বাঁধন ভাই, তোমরা এই বাসে সিলেট যাচ্ছ নাকি? বাঁধন নিজের হাতে চিমটি কাটে। আশ্চর্য লাগছে তার। আভাকে হন্যে হয়ে খুঁজেও সন্ধান পায়নি। আর আজ আভা স্বয়ং তার চোখের সামনে তাদের সাথে সিলেট যাচ্ছে। হাতের চিমটি খেয়ে ব্যথায় উহ করে ওঠে বাঁধন। আভার দিকে চেয়ে বলে, তুমি সত্যি আভা তো? আভা আশেপাশে তাকায়, তারপর নিজের গা ছুঁয়ে বলে, তাই তো মনে হচ্ছে। কেন, আমাকে দেখে কি মনে হচ্ছে তোমার? আভার ভূত? আভা কিটকিট করে হেসে উঠল। বাঁধন মুগ্ধ চোখে আভাকে দেখল। এই মেয়েকে পাওয়ার জন্যে এতদিন বাঁধন কিনা কি করেছে। বন্ধুদের কাছে দুহাত পেতে ভিক্ষা চেয়েছে আভার নাম্বার, কেউ দেয়নি নাম্বার। বাঁধন জানে ওদের কারো না কারোর সাথে আভার যোগাযোগ আছে, তবুও যে কেন তারা বাঁধনকে আভার নাম্বার দেয়নি কে জানে। বাঁধন বলল, আভা, আমি তোমার পাশে বসি, যদি তুমি কিছু মনে না করো। আভা কিছুটা অপ্রস্তুত হলো বটে। ওড়না টেনে গায়ের সাথে মিশিয়ে পড়ল, আসলে বাঁধন, এটা আমার সিট। আহনাব কাঁধে ব্যাগ নিয়ে বাঁধনের পাশে এসে দাঁড়ায়। বাঁধনের কাঁধে হাত রেখে মৃদু হাসে। বাঁধন অসহায় বোধ করে। আভার পাশে বসার জন্য সে মরে যাচ্ছে, আর এই আহনাব কিনা এখন আমার সিট বলে চেঁচাচ্ছে। বাঁধন আহনাবের কানে কানে বলল, ভাই একটু ম্যানেজ কর না, কতদিন পর মেয়েটিকে দেখলাম, একটু বসতে দে, গল্প করবো দুজন। আহনাব কিছু বলার আগে কামরুল পেছন থেকে চিৎকার করে ডাকে বাঁধনকে। বাঁধন পেছনে ফিরে তাকালে কামরুল নিজের পাশের সিটটা দেখিয়ে বলে, এই দ্রুত এই সিটে যেয়ে বসে যা, বাস ছেড়ে দিচ্ছে। বাঁধন অসহায় চোখে আহনাবের দিকে চায়। দু চোখের ইশারায় সিটটা দিয়ে দেওয়ার অনুরোধ করে। আহনাব বন্ধুর কাতর চোখের দৃষ্টি উপেক্ষা করতে পারে না। আভার দিকে আর চোখে চেয়ে পেছন ফিরে চলে আসতে চায়, অথচ আভা সবার সম্মুখে ডাক দিয়ে ওঠে, আনাফ, আমি আপনার পাশে বসতে চাইছি, যদি আপনি কিছু মনে না করেন। আহনাব মাথা নত করে ঠোঁট টিপে হেসে ওঠে। অতপর বাঁধনের দিকে ফিরে তাকিয়ে এমন ভাব করে যেন তার এখন কিছুই করার নেই। বাঁধন দুঃখী দুঃখী দৃষ্টিতে আভাকে দেখে। আভা নিরুত্তর। বাঁধনকে চোখের ইশারায় সরি বলছে। কি আর করার। বাঁধন চুপ করে সরে যায় তাদের মাঝখান থেকে। আহনাব ক্ষুদ্র নিঃশ্বাস ছাড়ে। ব্যাগটা পাশে রেখে আভার পাশের সিটে বসে। রোদ চশমা চোখের থেকে খুলে শার্টের কলারে ঝুলিয়ে রাখে। আভা আর চোখে আহনাবকে দেখে, তারপর আহনাবের দিকে ঝুঁকে এসে মিনমিন করে বলে, সানগ্লাস শার্টের কলারে ঝুলিয়ে রাখলে আপনাকে অনেক সুন্দর দেখায়, রাগিন না। আহনাব কপালে আঙ্গুল ঘষে মৃদু শব্দ করে হেসে ফেলে। আভার দিকে চেয়ে আভার ন্যায় মিনমিন করে বলে, প্রশংসার জন্যে কি দেওয়া যায়? চুমু দিলে চলবে? আভা হকচকিয়ে ওঠে। দ্রুত নিজের জায়গায় বসে ওড়না ঠিক করে বলে, ছি, অসভ্য লোক। আহনাব মৃদু হাসে। বাস ছেড়ে দিয়েছে। আভার বাসে উঠলে ঘুম পায়। ঘুমে চোখ যেন অসাড় হয়ে আসে। এখনো ঘুম পাচ্ছে, আর তাকিয়ে থাকতে পারছে না। আভা আলতো করে আহনাবের কাঁধে মাথা রাখে, চোখ বুজে বলে, এখানে ঘুমাই আমি? আহনাব আভার ওড়না সুন্দর করে মেলে দেয় আভার গায়ে। সম্পূর্ণ শরীর ওড়না দিয়ে ঢেকে আভার হাত নিচের হাতে পুড়ে নেয়। সহসা বলে, এখন ঘুমাও। আভা মুচকি হাসে, চোখ বুজে বিড়বিড় করে আওড়ায়, আপনি খুব ভালো রাগিনাফ। পুরুষরা এত ভালো হয় জানা ছিল না। দেখা গেল কিছুক্ষণের মধ্যে আভা ঘুমে কাহিল। আহনাব মোবাইলে কিছু একটা দেখছে। সহসা বাঁধনের দিকে চোখ যায়। বাঁধন খুব অন্যমনস্ক। আহনাব বুঝতে পারে বাঁধনের মন খারাপ। তার কি দোষ? আভার পাশে বসে সুদীর্ঘ পথ পাড়ি দেওয়ার লোভ যে সে সামলাতে পারেনি। প্রেমিক হতে গিয়ে হয়তো সে বন্ধুদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে গেছে। আহনাব ঘাড় হালকা কাত করে আভার দিকে চায়। ঘুমন্ত কিশোরীর ন্যায় লাগছে আভাকে। ফোলা ফোলা গালে ইচ্ছে করছে চট করে একটা চুমু বসিয়ে দিতে, কিন্তু আহনাব হচ্ছে ভদ্র পুরুষ। সে নিজেকে সংযত করতে জানে। আহনাব বিড়বিড় করে আওড়ায়, গতবার প্রেমে পড়েনি দেখে বেঁচে গেছি, এবার কি করে বাঁচবো? এই মেয়েটা দেখছি এবার আমার চরিত্রে দাগ লাগিয়ে ছাড়বে। উফ, ভয়ঙ্করী। বাস থেমে যায় মৌলভী বাজারে।
আভা সহ সকল বাসযাত্রী নেমে দাঁড়ায় বাস থেকে। আভা মাত্রই ঘুম থেকে উঠেছে। সদ্য ঘুম থেকে ওঠার দরুন মাথার চুল এলোমেলো অগোছালো, কপালের উপর পড়ে আছে কিছু বেবি হেয়ার, মুখে তৈলাক্ত ভাব, নরম তুলতুলে গাল ফুলে আছে এই মুহূর্তে। আভাকে এমন অবিন্যস্ত দেখে আহনাব বলল, মুখ ধোবে? আভার চোখে এখনো ঘুমেরা ছোটাছুটি করছে। আভা ঘুম ঘুম কণ্ঠে বলল। হুম। আহনাব তার ব্যাগ থেকে পানির বোতল বের করে আভার দিকে এগিয়ে দিয়ে বলল, রাস্তার পাশে দাঁড়িয়ে মুখ চোখ ধুয়ে নাও। আভা পানির বোতল হাতে নিয়ে হেলে দুলে রাস্তার পাশে চলে গেল। মুখ হাত ধুয়ে আবার ফিরেও এলো। আহনাব টিস্যু এগিয়ে দিয়ে বলল, মুখ মুছে নাও। আভা বাধ্য মেয়ের ন্যায় আহনাব যা বলছে তাই করছে। আহনাবের হাত থেকে টিস্যু নিয়ে মুখ মুছে ফেলল। আহনাব বলল, তুমি সামনের ওই মহিলাদের সাথে হাঁটো, আমি পেছন পেছন আসছি। আচ্ছা। আভা কোনরূপ দ্বিরুক্তি না করে চুপচাপ সামনে চলে গেল। আহনাব মৃদু নিঃশ্বাস ছেড়ে বন্ধুদের কাছে এলো। বাঁধন এতক্ষণ শকুনি দৃষ্টিতে আভা এবং আহনাবের কার্যকলাপ দেখছিল। আভার প্রতি আহনাবের এমন যত্ন আত্মি দেখে তার ভিতর খটকা লাগছে। ওদের দুজনকে দেখে মনে হচ্ছে তারা পূর্ব পরিচিত। শুধু পরিচিত নয়, আভা আহনাবের বিশেষ কেউ। আহনাব বন্ধুদের সামনে এসে দাঁড়ালো, রোদ চশমা চোখে দিয়ে বুক টান টান করে বলল,